আসসালামু আলাইকুম। ইউটিভি লাইভের বিশেষ আয়োজন নিজের বলার মতো একটি গল্প এর আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমরা এই ধরনের একটা আয়োজন করে থাকি। আমাদের প্ল্যাটফর্মের বাইরের কিছু মানুষের গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। এটার একটা উদ্দেশ্য ডেফিনেটলি আছে, সেটা হচ্ছে যে এই গল্পগুলো থেকে আপনারা যে নির্যাসটুকু নিতে পারেন যে উনি যদি এরকম করতে পারেন আমি কেন পারবো না। সো এটা হচ্ছে এই শোর মূল উদ্দেশ্য। আমরা প্রত্যেক পর্বে দুজন অতিথিকে ডাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে আছেন আজকে দুজন, কাজী নিশাত, উনি ওনার অফ স্টাইলিশ শপিং বাই নিশাত, উনি সেটার ওনার। আর আমাদের সাথে আছেন সৈয়দ উসওয়াত ইমাম, উনি প্রভাতী কুরিয়ার সার্ভিসের সিও। দুজনকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের কাছ থেকে আজকের আমরা পরবর্তী যে গল্পগুলো, কিভাবে তারা শুরু করলেন, কোথা দিয়ে শুরু করলেন, কেন উদ্যোক্তা হলেন এবং আলটিমেটলি তাদের গোল কোথায় কোথায় নিয়ে যেতে চান নিজেদেরকে, সেই সব গল্প শুনবো। তার আগে আপনারা একটু কমেন্টে লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। চলুন তাদের সাথে কথা বলি। আমি প্রথমেই নিশাত আপনার কাছে আসতে চাই। স্বাগত নিশাত, এবং ভাইয়াকে ইমাম নামে বলতে সুবিধা হয়। ইমাম ভাই এবং নিশাত আপু দুজনকে স্বাগত আজকের আমাদের নিজের বলার মতো গল্প। প্রত্যেক সপ্তাহে আমরা এটা করে থাকি এবং এই পর্যন্ত আজকে সম্ভবত 264তম পর্ব চলছে। সো ইটস এ লং টাইম। আমরা 3 বছর ধরে এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি। আমাদের সঙ্গে লাখো উদ্যোক্তা জড়িত আছে, হাজার হাজার শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন, যারা এই অনুষ্ঠানটা এই মুহূর্তে আপনাদেরকে দেখতে পাচ্ছেন। আমি ডেফিনেটলি মনে করি যে আপনাদেরও নিজস্ব একটা ব্র্যান্ডিং আজকে এর মধ্য দিয়ে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নিশাত, আপনার কাছে আসতে চাই শুরুতে, কেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তৈরি হলো মনের মধ্যে? আপনি তো ইডেনে পড়াশোনা করছিলেন এবং চাকরি করতে পারতেন, ওয়াই উদ্যোক্তা? আসলে এটা একদমই শখ থেকে করা। আর আমি যখন স্টার্ট করি তখন আমি বাংলাদেশে ওরকম কোনো উদ্যোক্তা, মানে এই যে এখন তো কত প্ল্যাটফর্ম আছে, 2014 সালের কথা, তখন আসলে এতটা ছিল না যে আমি উদ্যোক্তা হব বা হচ্ছে বা তাদের দেখে শিখবো বা কোনো কিছুই ছিল না। এটা একদমই আমার নিজস্ব একটা ধ্যান ধারণা থেকে আসা, একদম শখ থেকে আসা। আসলে একদমই শখ থেকে উদ্যোক্তা। এবং আমি শুনেছি আপনি মাত্র 3,500 টাকা দিয়ে শুরু করেছেন। এটা কিন্তু একদমই সত্যি কথা। অনেকে ভাবে যে এটা আমি মিথ্যা কথা বলছি। না, এটা সত্যি কথা। কারণ হচ্ছে আমার এখানে আপনি যদি আমাদের ইউটিউবে জানান দেখবেন, হ্যাঁ, আমি আপনাদের একটা শত প্রোগ্রাম শত দেখেছি, গল্প আছে যারা এরকম 3,000, 2,000, 5,000। আমি আপনার একটা প্রোগ্রাম দেখেছি যে 3500 টাকা দিয়ে শুরু হয়ে এখন মাসে সেল 1 লাখ টাকা। হ্যাঁ, আমি দেখেছি। আপনার সেল কেমন, এটা কি বলা যাবে? আলহামদুলিল্লাহ আমারও ওরকমই, যদিও এখন একটু কম অবশ্যই করোনার জন্য, বাট করোনার আগ পর্যন্ত এরকমই ছিল। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে পার ডে 20 থেকে 30টা পার্সেল এমনি যেত। আর ঢাকার বাইরে তো আছে, মানে আমি ঢাকার কথা বলছি। এখন করোনার জন্য আসলে সব কিছুই একটু কমে গিয়েছে, অনলাইনও কমে গিয়েছে, অফলাইনও কমে গিয়েছে। সো এখনকার কথাটা নাই বলি, বাট আমি আগের কথাটাই বলি। সো আলহামদুলিল্লাহ, মানে আমি শুরু করেছিলাম হচ্ছে 2014 সালে 3500 টাকা দিয়ে। তখন আমি নিতান্তই একজন স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। তো আমার যেটা ইচ্ছে ছিল যে আমি কিছু করব, মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমি দেখছিলাম যে আমার আশপাশের সব ফ্রেন্ডরা কিছু না কিছু করছে, যেমন পার্ট টাইম জব অথবা টিউশনিটা ম্যাক্সিমাম ফ্রেন্ডগুলাই করতো। তো আমি আসলে আছে না যে এক একটা মানুষ এক একটা জিনিস পারে না, মানে আমি ওই জিনিসগুলো পারবো না। সো আমার মাথায় আসলো যে আমি কি করব। তারপর আমার সাপোর্ট কেমন ছিল? আমি যতটুকু হয়েছি, আমি টোটালি আমার পরিবারের সাপোর্টেই হয়েছি, এটা একদমই সত্যি কথা। আমি পরিবারের সাপোর্ট পাওয়া যায় না, কারণ পরিবার মনে করে তোমাকে দিয়ে হবে না। আমার পরিবার আমাকে প্রথম থেকে এত সাপোর্ট করেছে। ইভেন আমি আজকের কথাও বলবো, আজকে যে আপনার সামনে আমি বসে আছি, এটা আমার পরিবারের সাপোর্টেই হয়েছে, না হলে আমি এখানে বসে থাকতে পারতাম না। এটাই হচ্ছে অসাধারণ। আমি শুনেছি আপনার ফেসবুক পেজ 4 বার হ্যাক হয়েছে, তারপর আপনি দমে যান, সে গল্প আমি শুনবো। তার আগে একটু ইমাম ভাইয়ের কাছে আসতে চাই। ইমাম ভাই, আপনি ভালোই ছিলেন, বিক্রয়.com-এ চাকরি করতেন, এখানেই .com-এ চাকরি করতেন, কেন মাথার মধ্যে এরকম একটা অনিশ্চয়তার ভূত মাথায় চাপলো যে উদ্যোক্তা হবে? আমি জব করেছি প্রায় 10 বছর। আমি হুয়াওয়েতে জব করেছি, বিক্রয়.com-এ ছিলাম, একাডেমি.com-এ ছিলাম, তারপরে মার্স সলিউশনস নামে একটা আইটি ফার্মে ছিলাম। তো যখন 2014 সালে যখন আমি বিক্রয়.com-এ জয়েন করি, তখন থেকে বেসিক্যালি অনলাইনের সাথে আমার পরিচয়, এবং আস্তে আস্তে এটার ইনস অ্যান্ড আউট সব জিনিসগুলো আমার পরিচয় হতে থাকে।
আর যখন এখানেই .com-এ জয়েন করি 2016 সালে, তখন গিয়ে দেখলাম যে মার্চেন্টদের বা এই সেক্টরটাতে অনেক বড় গ্যাপ আছে। এই সবচেয়ে বড় গ্যাপটা হলো যে ডেলিভারি, মানে ই-কমার্স সাইট থেকে নিয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছায় দিতে। তখন আমরা অনেক জিনিস শুনতাম যে মোবাইলের বদলে পেঁয়াজ, ইটের টুকরা, এই ধরনের অনেক জিনিস ছিল। তখন থেকে বেসিক্যালি আমার একটা চিন্তা থাকে যে ডেলিভারি সেক্টরটাকে কীভাবে ডেভেলপ করা যায়। তো ওই চিন্তা থেকে বেসিক্যালি আমি একটা প্ল্যান করি। এটা বেসিক্যালি আমি কাজটা শুরু করি 2018 সালে। তো 2018 থেকে 19-এর মাঝামাঝি পর্যন্ত 1.5 বছরে আমি একটা প্ল্যান রেডি করি। তো সেই প্ল্যান রেডি করার পরে আসলে খুব সহজ ছিল না এই সময়টা, কারণ জব ছাড়বো, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। তো ফ্যামিলির সেই জায়গায় এসে জব ছেড়ে, একটা সিকিউর জব ছেড়ে, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে ছেড়ে উদ্যোক্তা হওয়া আসলে খুবই একটা কঠিন ডিসিশন। আপনি যেটা বললেন যে উদ্যোক্তা অনিশ্চয়তার ভূত, আসলে শব্দটা ওরকমই। সব কিছু করে আসলে মোটামুটি 1.5 বছরের মতো সময় লেগেছে আমার মার্কেট সার্ভে থেকে নিয়ে প্ল্যানটা রেডি করতে। তারপরে ইনভেস্টর খুঁজতে থাকি যে এটা যেহেতু বেশ ভালোভাবে এই জিনিসটা শুরু করতে যাচ্ছি, একদম ভুইফুরের মতো যেরকম গলিতে গলিতে এখন কুরিয়ার কোম্পানি আছে এরকম কিছু না, পুরো ন্যাশন ওয়াইড কাভারেজ দিয়ে একটু হোম ডেলিভারি সার্ভিসটা পৌঁছায় দেওয়ার জন্য যেরকমভাবে আসলে শুরু করা উচিত। তো 2019 সালের মাঝামাঝি এসে ভাইয়া গ্রুপের সাথে আমি কথা বলি। তারা আমার বেসিক্যালি আমার ভাইয়া গ্রুপ মানে নাবিস্কো বিস্কিট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি, প্রতিষ্ঠিত ব্র্যান্ড। জি জি জি। তো প্রভাতী ইন্স্যুরেন্স ওদের কনসার্ন, এরকম প্রায় 15-20টার মতো কোম্পানি আছে। ওনারা বেসিক্যালি লাকসাম বেসড। তো ওনার সাথে আমি কথা বলি। কথা বলার পরে ওনারা আসলে আমার প্ল্যানের 3টা পার্ট ছিল, তার মধ্যে কুরিয়ার পার্টটাতে ওনারা ইন্টারেস্ট ফিল করেন। তো সেখানে তারা ইনভেস্ট করতে রাজি হন এবং তারপরে গত বছর ডিসেম্বর মাসে আমরা RJC-তে লিমিটেড কোম্পানি হিসেবে আমরা রেজিস্টার্ড হই। আর তারপরে ইনশাল্লাহ এই তো আজকে মোটামুটি 11 মাস হলো আমরা অপারেশন স্টার্ট করেছি। মাঝখানে একটা অল্প সময়, খুবই অল্প সময়, 20-25 দিনের মতো কোভিডের কারণে আমরা বন্ধ রেখেছিলাম। তারপরে আবার পহেলা রমজান থেকে আমরা আবার স্টার্ট করে দিয়েছি। কতটা মানে বিজনেস হিসাবে এই কুরিয়ার বিজনেস কতটা লাভজনক? কঠিন প্রশ্ন, খুবই কঠিন একটা প্রশ্ন। লাভজনক বলবো না। তাহলে আপনি কেন করছেন? আশা করছি লাভজনক হবে যখন লোকজন বুঝতে পারবে। অন্য কাউকে ট্রিক্স আসলে না, ব্যাপারটা এরকম না। আমরা আসলে খুবই ওপেন, আমরা অন্যকে শেখাতে চাই। আপনি আমাদের সুবিধার্থে ভাইয়া করছে। হ্যাঁ, আমি এই জায়গাটা আপনি একটু শেখান, অবশ্যই। কারণ আমি প্রতিনিয়ত জ্ঞান বিতরণ করে থাকি। আমি মনে করি আমি শানিত হয়েছে, আমার কিছুই কমে নাই। অবশ্যই 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 যে কতটা লাভজনক, কি করলে এটা লাভজনক হবে, বা আপনি কিভাবে এগোচ্ছেন? কতটা লাভজনক বললে আসলে এখন পর্যন্ত একটা হিউজ ইনভেস্টমেন্ট আমার চলে গেছে প্রতি মাসে। কেমন ইনভেস্টমেন্ট হয়েছে? এই পর্যন্ত প্রায় 70 লাখের মতো আমার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আপনি বলছিলেন যে আপনাদের প্রায় 53টা নিজস্ব গাড়ি আছে। আমার না, নিজস্ব গাড়ি আছে না, আমার বাইক এবং বাইসাইকেল দিয়ে আমার রাইডার আছে 53 জন ঢাকা শহরে। আমার 2টা কাভার্ড ভ্যান এখন ঢাকা শহরে রান করছে। আর ঢাকা জেলা পুরোটা আমরা কভার করছি। আমরা 24 আওয়ার্সের মধ্যে ঢাকা জেলা পুরোটা ডেলিভারি করছি। মানে আপনারা কেন অন্যদের চাইতে ব্যতিক্রম? মানে আমি ধরেন আমার ই-কমার্স বিজনেস আছে, 2টা-3টা আছে, আমি কেন আপনার থেকে চুজ করব? কি আপনার এক্সট্রা কি আছে? ফার্স্ট জিনিসটা হলো গত 1 বছরে আমরা যে জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি, আমাদের অ্যাচিভমেন্ট সেটা হলো যে আমাদের কোনো মার্চেন্ট চার্ন হয়নি। মার্চেন্ট চার্ন হয়নি বলতে আমাদের কোনো মার্চেন্ট আমাদের কাছ থেকে ছুটে যায়নি। যতজন আমাদের মার্চেন্ট হয়েছে, অনেকের হয়তো বিজনেস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের সার্ভিস খারাপের কারণে কিছু হয়। কুরিয়ার সার্ভিসে আসলে আমরা এই যে 53 জন রাইডারের কথা আমি বলছি, সেই 53 জন রাইডার কিন্তু খুব হাইলি এডুকেটেড কেউ না। অনেক সময় দেখা যায় বিহেভিয়ারাল ইস্যুর কারণে, অনেক কারণে কিছু মার্চেন্ট পার্সন কমায় দেয়, ওরা চাকরি ছেড়ে দেয় হঠাৎ করে। না বলে একদিন সকালবেলা আমার 4 জন রাইডার নাই। এই কিছুদিন আগে, গত সপ্তাহে 4 জন রাইডার, 4টা হবে, 4 জন রাইডার একদিন সকালে নাই। ওই 4টা এরিয়াতে আমি ডেলিভারি কমপ্লিট করতে পারিনি। মার্চেন্টের অনেক কমপ্লেন ছিল। তাদের ট্রেনিংটা কিভাবে করেন? মানে আমি যতদূর জানি এগুলো একেবারেই নবিশ টাইপের কিছু ছেলে পেলেকে নিয়ে, জি, অনেকটা গ্রাম থেকে আসে। জি 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 জি। ঢাকা শহরে হয়তো ভালোভাবে কিছু চেনেও না, কারণ যেগুলো চেনে তারা আবার খুব এক্সপেন্সিভ। জি। সো আপনারা এই সোর্সিংটা কিভাবে করেন? এখানে আসলে একটা বিশ্বস্ততার ব্যাপার থাকে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো ড্যামারেজ হয়নি। আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে কয়েক লক্ষ টাকা একবার ড্যামারেজ হয়ে যায়। এটা যেটা করে যে রাইডাররা টাকা নিয়ে চলে যায়। তো সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স দিয়ে আমরা এখন যেটা করছি যে সেটা ক্ষতিপূরণ তো আপনাকে দিতে হয়, যদি সেটা পুরোটাই আমাদের কোম্পানি বের করেছে। এবং এখনও আমি যত জায়গায় এই যে সব থেকে ব্যতিক্রম বলছেন,
যে জিনিসটা হলো যে আমরা আমাদের যে এগ্রিমেন্ট পেপার হয় সেই এগ্রিমেন্টের মধ্যে ক্লিয়ারলি লেখা থাকে যদি আমাদের কারণে কোনো পার্সেল ড্যামেজ হয় বা টাকা লস হয় সেটা দায়ভার পুরোটাই প্রভাতী কুরিয়ার বহন করবে এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ ইনভেস্টিগেট করে পুরো টাকাটাই রিফান্ড করে দিবে। হাউ ফাস্ট ইউ ক্যান ডেলিভার? উই ক্যান ডেলিভার ইন 12 আওয়ার্স। 12 আওয়ার্স। মানে আমি যেহেতু ই কমার্স বিজনেসের সাথে দীর্ঘদিন ধরে আছে এবং ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে আমার সম্পৃক্ততা আছে, আমি দেখেছি যে বেশিরভাগ ই কমার্স কোম্পানির সবচেয়ে বড় বদনামের জায়গাটা হচ্ছে ডেলিভারি, এবং আপনিও ডেলিভারি নিয়ে কাজ করেন, লেট হয়। তো এই জায়গাটাতে আসলে হিউজ অপরচুনিটি আছে। আপনারা জানেন যে আমি একদম অনেয়ারে বলছি সুন্দরবন মনোপলি করছে, নাম ধরে বলছি, এবং তারা শুধু মনোপলি করছে না, তারা অসম্মানজনকভাবে ব্যবসা করছে। আমি শব্দটা বলতে বাধ্য হচ্ছি কারণ প্রোডাক্ট আসার পর কাস্টমারকে ফোন করে বলে আপনি এসে নিয়ে যান। এর চেয়ে অসম্মানজনক ব্যাপার আমার মনে হয়, আমি জানি না বাংলাদেশে এই জায়গাটা কেন কুরিয়ার কোম্পানিগুলো দখল করতে পারছে না। সো সেই জায়গাটাতে এসে আপনারা কতটা ব্যতিক্রমী সার্ভিস দিতে পারছেন। আরেকটা পয়েন্ট আমি যোগ করতে চাই, আপনাদের কি এরকম কোনো ট্র্যাকিং সিস্টেম করার প্ল্যান আছে বা করছেন যে কাস্টমার নিজেই দেখতে পাবে যে আপনার প্রোডাক্টটা এখন ফার্মগেট জ্যামে আছে বা গাজীপুর জ্যামে আছে বা গুলিস্তানে আছে, এরকম কিছু করার প্ল্যান আছে কি? আপনার ঘুরে ফিরে আমার সেই আপনার ফার্স্ট কোয়েশ্চেনটাতে চলে যেতে হচ্ছে যে কতটা লাভজনক। আমি ছোট্ট করে একটু বলি এই জায়গাতে। আমার মানে পার ডেলিভারিতে আমার ডেলিভারি ম্যানে যে এক্সপেন্সিভ ডেলিভারি ম্যান তাদেরকে দিয়ে আমার যে কস্টিং, আমার অনেয়ারই বলি আমার পার ডেলিভারি কস্টিং প্রায় 60 টাকার উপরে পড়ে, অথচ মার্কেট থেকে আমার নিতে হচ্ছে 50, 55, 60, 70, 80। এটা ভেরি বাট ইউ আর অ্যাকুইজিশন দ্য কাস্টমার অ্যাকুইজিশনের জন্য এটা করছি। এটার আরেকটা কারণ আছে, এই জাস্ট লাইভে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলাম যে মার্চেন্ট আমারই রাইডার আমার কোম্পানি থেকে 6 মাসের মতো কাজ করে সে এরিয়া চিনে সে বের হয়ে 2টা কোম্পানি ওপেন করেছে, ওনার হয়ে যায়। আজকে সকালে আমি কল পেয়েছি, তারা 4জন-5জন রাইডার মিলে একটা ডেলিভারি কোম্পানি করে ফেলছে এবং তারা 40 টাকা অফার করছে। আমি কুরিয়ার লাইসেন্স করতে আমার মোর দ্যান 10 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট গিয়েছে সেখানে। আমি 70 লাখ টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি দাঁড় করানোর চেষ্টা করছি ন্যাশন ওয়াইড। আমার এখানে প্রায় 75 পিপল এখন কাজ করছে। 75, আমার যেটা মেইন টার্গেট ছিল যে একটা কর্মসংস্থান করা, যেটা যে চাকরি দিব না চাকরি করবো না চাকরি দিব, বেসিক্যালি 2016 সাল থেকে সেই জিনিসটাই আমার মাথায় আসে। এবং এই জিনিসটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন আমাদের কেমিস্ট্রি স্যার যখন আমরা কলেজে পড়তাম। উনি বলতেন যে ইমাম সারা জীবন মাথায় রাখবা যে অন্যের এখানে চাকরি না করে তুমি যাতে লোকজনের কর্মসংস্থান করতে পারো সেই ব্যবস্থাটা করবা। আসলে সেই জিনিসটা মাথায় নিয়েই বেসিক্যালি আমি সবসময় চেষ্টা করে এসেছি একজন উদ্যোক্তা হওয়ার, সেটারই কাজ করছি। আমি শুনবো আপনার কাছ থেকে। আমি ট্র্যাকিং এর যে পয়েন্টটা বললাম এটা আমার খুব জানার বিষয়, কারণ আমি এখন পর্যন্ত কোনো কুরিয়ার কোম্পানিকে বাংলাদেশে পাইনি যারা ওই যে 40-50 টাকা দিয়ে, হ্যাঁ, ইফ ইউ গিভ এক্সট্রা অর্ডিনারি সার্ভিস ইউ ক্যান টেক 100 টাকা, কেউ মানা করবে না। আমি যদি জানতে পারি যে আমার প্রোডাক্টটা এই জায়গায় আছে কাস্টমার হিসেবে, আই লাইক টু পে। আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে 4 বার ফেসবুক হ্যাক হওয়ার কারণ কি? আপনি কারো বারাভাতে দিয়েছেন নাকি? আসলে সেটা তো তারাই বলতে পারবে। আসলে আমার যেটা, আপনি অনেক জনপ্রিয় হয়ে গেছিলেন, এটা একটা কারণ। নিজের মুখে তো নিজে প্রশংসা করা যায় না। আসলে আমার যেটা কাল হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমি অনেক ব্লেসড যে আমাকে অনেক মানুষ চেনে। মানে ধরেন আমার ক্লায়েন্ট, অথবা সে আমার ক্লায়েন্ট না, সে কখনোই আমার কাছ থেকে কিছু চেনে নাই, কিন্তু অ্যাজ এ নিশাত আমাকে সে চেনে, স্টাইলিশ শপিং দিয়ে সে আমাকে চেনে, একটা লেডিস ব্যাগ দিয়ে সে আমাকে চেনে। এটার কারণটা হয়েছে গিয়ে আমি 2014 সালে শুরু করেছিলাম। দ্যাট টাইম বলতে পারেন ব্যাগের অনলাইন পেজ একটাই ছিল। সো আমি খুব অল্পতে জনপ্রিয়তা পাই, সত্যি কথা, যেটা আমি এতটাও এফোর্ট দেইনি, কিন্তু আমি খুব অল্পতে খুব বেশি জনপ্রিয়তা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এটাই আমার জন্য আসলে কাল হয়ে যায়, যেটা হচ্ছে পরবর্তীতে সবাই বলে আল্লাহ অনলাইনে ব্যাগও সেল হয়, তাহলে তো আমিও করতে পারি। দেন সে চলে আসলো, মানে বিজনেসে চলে আসলো। আপনার পেজগুলো ফেরত পাননি? আমি একটা পেজও ফেরত পাইনি। আসলে হয়েছে কি, মানে যারাই বিজনেস করতে আসতো দেখতো যে প্রথমে আমি আছি, মানে ওই টাইমে আমি আছি, আর তো কেউ নাই, তো পথের কাটা একমাত্র আমি, তো সবসময় আমি টার্গেট আসলে আমিই ছিলাম। এই জন্যই একটু প্রবলেম হয়ে গিয়েছে। আমার ফার্স্ট পেজটা চলে যায় 2018 সালে, তখন আমার অথেন্টিক ক্লায়েন্ট ছিল হচ্ছে 2.5 লাখের বেশি। আমি তখন 1 টাকাও বুস্ট করিনি, ওই পেজটা আমার একদমই বুস্ট ছাড়া ছিল। ওটা ছিল আমার ফার্স্ট পেজ চলে যাওয়া। তারপরে আমি আরেকটা পেজ দাঁড় করাই, সেটা দাঁড় করাতে আমার 1 বছর সময় লাগে। ওটাতে আমার লাইক ছিল 2,05,000, ওটাও একদিন সন্ধ্যার সময় এরকম চলে যায়। তারপরের পেজটা আমার অনেক কষ্ট হয়েছে দাঁড় করাতে, সেটাতে লাইক ছিল
50 না যেন 55 সামথিং, ওটাও চলে যায়। তারপর আরেকটা খুলি, সেটা 20,000 লাইক হওয়ার পর ওটাও হ্যাক হয়ে যায়। তারপর এখন আমি 5th পেজটা ক্যারি করছি, এটা এখন 66,108 জন লাইক দেয়া আছে। আমি কোনো বুস্ট করছি না আপাতত, এটা নর্মালি একা একাই যেটা। এখন আলহামদুলিল্লাহ আমার ওল্ড ক্লায়েন্ট যারা, তারা তো আমাকে চেনে। আপনার ফেসবুক পেজ হ্যাক করতে পারবে, কিন্তু আপনার কাস্টমারকে তো সেটা তো অবশ্যই পারবে না, আমাকে তো সরাই ফেলতে পারছে না। এই কথাটা আমি সবসময় বলি, লাইভেও বলি যে আমার পেজটা আপনারা বারবার নষ্ট করতে পারবেন, বাট আমি তো আছি, আমাকে তো যতক্ষণ পর্যন্ত না আমাকে কিছু করছেন ততক্ষণ পর্যন্ত আমি থাকবো। সো এটা আসলে কষ্টও লাগে, আবার ভালো। ব্যাক ছাড়া আর কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আমি আর যেটা করছি সেটা হচ্ছে আমার ফার্স্ট পেজটা চলে যাওয়ার পর আমি খুব বেশি ডিপ্রেশনে চলে আসি, মানে একদমই ডিপ্রেশনে চলে আসি, আমি কিছু করতে পারছিলাম না। তখন আমার 3টা বেস্ট ফ্রেন্ড আমার পাশে এসে দাঁড়ায়। ওরা আমাকে যেটা করে, ওরা আমার 3টা ফ্রেন্ড আসলে অনেক বেশি সাপোর্ট করে, স্টিল না ওরা আমাকে করছে। ওদের সাথে আমি বসে এখন ইন্ডিয়ান ড্রেসগুলো সেল করছি আমার পেজে, একদম ইন্ডিয়া থেকে ওরা এনে দেয়, ওরাই সোর্স করে দেয় আমাকে, আমিও সাথে থাকি। এখন যেটা করছি, আমরা ড্রেসও করছি আর ব্যাগটা আমি নিজেই যেভাবে আগে থেকে করতাম। প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে ব্যাগ? হ্যাঁ, প্রিমিয়াম প্রোডাক্টটা হচ্ছে ব্যাগ, আর আরেকটা হচ্ছে ড্রেস ইন্ডিয়ানের, সেটা আমি আমার ফ্রেন্ডদের সাথে 3টা ফ্রেন্ড এবং সো এরকম যারা ব্যবসা শুরু করতে গিয়ে অনেকেরই হতে পারে, হচ্ছে এখন পেজ হ্যাক হয়ে যাচ্ছে, মনোবল ভেঙে যাচ্ছে, আপনি বললেন ডিপ্রেশনে চলে গিয়েছেন, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি যেটা বলবো যে দেখেন, আমি ভালো সার্ভিস দিয়েছি বলে মানুষ কিন্তু আমাকে মনে রাখছে। যেমন একটা ভালো প্রোডাক্ট দিয়েছি বলে কিন্তু তারা সেকেন্ড টাইম যখন আবার একটা ব্যাগের দরকার হচ্ছে, তা আমার পেজটা পাচ্ছে না, আচ্ছা নিশা তপু কই বা স্টাইলিশ শপিং কই লিখে কিন্তু সার্চ দিচ্ছে, পাচ্ছে, আবার পরে ইনবক্সও করতেছে, আপু আমার মেসেজগুলো কই, নাই তো তোমার পেজে, আমি কিনেছিলাম। তখন আবার বলতে হচ্ছে যে আপু আমার আগের পেজটা নাই, তখন বলতেছে আপু আমার ব্যাগ লাগবে। এরকম আমার অনেক হচ্ছে, মানে এই যে এখন অনেক হচ্ছে। আর এখন রিসেন্ট আমি দেখেছি অনেকগুলা ব্যাগের পেজে চলে গিয়েছে রিসেন্ট। একটা আসলে এখন আবার আরেকটা ঝামেলা হচ্ছে, ফেসবুক আপডেট হয়েছে। আমরা কিন্তু রেপ্লিকা সেল করছি, কারণ চায়না থেকে আমরা তো অথেন্টিক একটা শ্যানেল বা মাইকেল কোর্সের দাম কিন্তু অনেক, 30,000, 35,000, 50,000। বাংলাদেশের মেয়েরা কিন্তু অরিজিনাল ব্যাগ এফোর্ড করতে পারবে না। আমি নিজে করতে পারবো, আমি চায়না থেকে একদম মাস্টার কপিটা আমি নিয়ে আসি, চায়না থেকে আনি, থাইল্যান্ড থেকে আনি, ইন্ডিয়া থেকে পার্টি যে গুজরাটি ব্যাগগুলো হয় পার্টির জন্য, ওগুলো আনি। বাট তৈরি করা ব্যাগে নিয়ে আসি? হ্যাঁ, একদম তৈরি করা, একদম মেক করা থাকে, ইনটেক অবস্থায় থাকে। আমরা একটা খুলে হচ্ছে কাস্টমারকে দেখাই, বাকিগুলা ওই অবস্থাতেই ডেলিভারি করে দিই, সবগুলোই চায়না থেকে। সো যেটা বলছিলাম যে তাদের জন্য আপনার কি বলার থাকবে? তারা যারা মানে যাদের এরকম পেজ চলে যাচ্ছে বা কিছু, আমার কথা হচ্ছে যদি ভালো সার্ভিস দিয়ে থাকে কাস্টমার, যদি তারা অলরেডি মেক করে থাকে, কাস্টমার হারাবে না, কাস্টমার খুঁজে বের করবে। সো এটা বড় প্রমাণ আমি আসলে। সো আমি যেটা বলবো, যেটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই, বাট আমার মতো ডিপ্রেশনে চলে আসাটাও ঠিক হবে না। আপনার নিজের জায়গা থেকে আপনার নিজেকে শক্ত থাকতে হবে। সো আমার যেটা হয়েছে, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারছি, বা এত কিছুর পরও আজকে বিজনেসে টিকে আছে। আসলে অ্যাবসলিউটলি টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা, কারণ 2014 থেকে 6 বছর। আপনি যেটা বলছিলেন যে আপনি তো চাকরি করতে পারতেন, ডেফিনেটলি আমি চাকরি করতে পারতাম। আমি মার্কেটিং অনার্স মাস্টার্স করেছি, আমি তো চাইলেই যে কোনো জায়গায় জব করতে পারতাম, বাট আমি কখনোই চাইনি। ওই যে ভাইয়ার মতো আমার ইচ্ছা ছিল আমি কিছু করব, আমি আরো 10 জনকে চাকরি দেবো। যদিও আমি এখন পর্যন্ত একজনকে দিতে পেরেছি যে আমার ডেলিভারিটা করে, আলহামদুলিল্লাহ। তারপরও আর যদি আগের পেজগুলো থাকতো হয়তো বা আরো কিছু করে ফেলতে পারতাম, বাট আমার ইচ্ছা আছে ইন ফিউচার দেশের জন্য বা নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, বা অন্য 10 জনের জন্য হোক কিছু করার, ইনশাআল্লাহ। অসাধারণ। ইমাম ভাই, আমি যে প্রশ্নটা করেছিলাম যে ওই দিকে যেতে গেলে ইনভেস্টমেন্টটা কেমন লাগবে, যে আমি ট্র্যাক অ্যাজ এ কাস্টমার, আমি যার কাছে অর্ডার দিয়েছি তার কাছে আমার ফোন করার দরকার নেই, তিনি আমাকে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিবেন এবং বলে দিবেন যে ইউ ক্যান সি ইয়োর প্রোডাক্ট হোয়ার ইট ইজ রাইট নাও। সো এই জায়গাটাতে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই আমার জানা মতে। বড় বড় কুরিয়ার কোম্পানি যেগুলো আছে, আমি অলমোস্ট সব মালিকগুলোকে চিনি, তারা কেউই এখন পর্যন্ত করেন নাই। আপনারা এরকম কোনো প্ল্যান আছে কিনা, বা এটা করতে গেলে কি পরিমাণে ইনভেস্টমেন্ট লাগবে? এটা এখনো বেসিক্যালি R&D স্টেজে আছে। এটা হয়তো আমরা আমাদের যে মোবাইল অপারেটর যাদের সাথে কাজ করছি, আমরা তাদের সাথে ওইটা নিয়ে কথা বলছি এখনো, যে তাদের সিম আমরা ট্র্যাক করতে পারি, আমাদের রাইডার কোথায় আছে একদম রিয়েল টাইম আমরা যেহেতু অফিস থেকে বসে ট্র্যাক করতে পারি, সেটাকে এপিআই ইন্টিগ্রেশন করে আমাদের সফটওয়্যারের সাথে কীভাবে করা যায় সেটা একটু R&D স্টেজে আছে। সেই জিনিসটা মানে এই মুহূর্তে যেটা দেখা যায়, আমাদের ট্র্যাক করে যেটা করা যায় যে আমার পার্সেলটা কোথায় আছে, মানে কোন টাইমে এটা আমার কাছে এসেছে, কখন এটা সর্টিং হয়েছে, কোন রাইডারকে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো ট্র্যাক করা যায়। কিন্তু এই মুহূর্তে রাইডার পার্সেলটা নিয়ে আপনি যেটা বললেন যে ফার্ম গেটের জ্যামে আটকে আছে, সেই জিনিসটা করতে গেলে
এটা এখনো বেসিক্যালি আমরা R&D স্টেজে আছে, যেহেতু কেউ করেনি এটা হুট করে তো ওরকম ইয়ে করার জন্য কিছু সময় লাগবে, আমরা তো ভেরি নিউ ইন দ্য ইন্ডাস্ট্রি। আপনারা ভাবতে পারেন এটা আরেকটা পয়েন্ট আমার জানা ছিল, আপনি উত্তরটা দেন না, এড়িয়ে গেছেন, যে নতুন বিজনেস হিসেবে যেহেতু এখন একটা বুমিং মার্কেট, বিশেষ করে ই কমার্সের কারণে ডেলিভারির অর্ডার ব্যাপক বেড়েছে এবং কেউই ডেলিভারি কোম্পানিগুলোর উপরে স্যাটিসফাইড না। এক একটা কোম্পানি 4টা-5টা ডেলিভারি কোম্পানিকে এমপ্লয় করে, মানে আপনি যেটা বলেন যে আপনাদের এজেন্ট হয়, মার্চেন্ট হয়, 2 দিন পরে ছুটে ফেলে, ওকে অর্ডার দেয় না, ওকে অর্ডার দিচ্ছে, মার্চেন্ট হচ্ছে কিন্তু অর্ডার শিফট হয়ে যাচ্ছে বিকজ অফ সার্ভিস। আপনি কেমন মনে করেন যে এই বিজনেসটার আসলে পটেনশিয়ালিটি আছে, কিন্তু কতটা লাভজনক? এই বিজনেসটার পটেনশিয়ালিটি মানে আছে বলতে এটা খুবই বেশি, কিন্তু এখানে যে জিনিসটা হলো যে জিনিসটা একটু আগে বলছিলাম যে যেই কারণে আমরা পারছি না, এটার মধ্যে আসলে কিছু পয়েন্টস আছে। আমি যদি একটু সময় দিলে আমি যে পয়েন্টসগুলো বলি, যেমন হলো এক্সপেন্সিভ যে রাইডারগুলো আছে তাদেরকে দিয়ে যদি আমি ডেলিভারি করাইতে যাই, আমার পার ডেলিভারি নিতে হবে 90 to 100 টাকা। যখন মার্চেন্ট আপুকে যদি আমি বলি 100 টাকা একটা ব্যাগে আমি চার্জ করবো, উনি বলেন আমার কাস্টমার তো 100 টাকা আমাকে দিবে না, আমার কাস্টমার দিবে 60 টাকা। তাহলে 60 টাকা দিয়ে নেওয়ার জন্য আমার কিন্তু গ্রাম থেকে আসা ছেলেটাকে কিন্তু নিতে হচ্ছে। সেই গ্রাম থেকে আসা ছেলেটাকে আমি ট্রেন আপ করে যখন নিচ্ছি, তাকে আমার স্যালারি দিতে হচ্ছে 12 থেকে 15 হাজার টাকা। কিন্তু এক্সপেন্সিভ একটা ছেলেকে যখন নিব, তখন আমার দিতে হবে 20 থেকে 25 হাজার টাকা, মানে পার মান্থ। এরকম করে যদি 55 জন ছেলে আমার এখানে, আমার যে 53 জন রাইডার আছে, আমি যদি 25,000 টাকা করে ফেলি, আমার 10 লাখ টাকার উপরে স্যালারি আসবে প্রত্যেক মাসে। ইনভেস্টমেন্ট কিন্তু এখানে অনেক, যদি ভালো লোক, ট্রেন্ড লোককে দিয়ে যদি কাজটা করাইতে যান, তাহলে এটা অনেক ইনভেস্টমেন্ট আছে। আর যে জিনিসটা হলো যে এটাতে ওই যে রাইডাররা বের হয়ে যে কুরিয়ার কোম্পানি করছে, এটাতে মার্চেন্টদের খুবই সতর্ক থাকা উচিত, কারণ প্রচুর আমরা কমপ্লেন পাচ্ছি যে টাকা হারাই গেছে। 2-3 মিলে একটা কোম্পানি করেছে, তাদের টাকা 10 দিন 15 দিন 20 দিনের টাকা হোল্ড করে নিয়ে 2 লাখ 3 লাখ টাকা নিয়ে তারা চলে যাচ্ছে। এখন এই জিনিসটা বন্ধ করতে গেলে, যেটা গভর্নমেন্ট এখন খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, যারা লাইসেন্সড, খুবই অল্প কোম্পানি আছে বাংলাদেশে লাইসেন্স, সব মার্চেন্টদেরকে আমি বলবো, সব উদ্যোক্তাদেরকে আমি বলবো, যাদের লাইসেন্স আছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যে লাইসেন্সটা আমরা করেছি, ওখানে কিন্তু আমাদের একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে আমাদেরকে এটা করতে হয়েছে, ওখানে একটা ভালো একটা অ্যামাউন্ট আমাদের ওখানে আছে। সো তারা যদি কোনো কারণে আমাদের নামে ক্লেম করেন মন্ত্রণালয়ে, তারা কিন্তু ওখান থেকে ড্যামারেজটা পাবেন। সো ওইখান থেকে যদি তারা করেন এবং তারা যদি ভালো সার্ভিস, তারা যদি 40-50 টাকার পিছনে না গিয়ে ওনারা যদি বলেন যে না, আমাদেরকে ভালো সার্ভিস দেন, আমরা 100 টাকা দিতে রাজি আছি, তাহলে এই যে ট্রেকিং বলেন, একজন ওয়েল এডুকেটেড একটা ছেলে যে বাইকার, একজন বাইকার কিন্তু 30 থেকে 25 হাজার টাকা এক্সপেক্ট করে, আমরা কিন্তু তাকে 15 থেকে 20 হাজার টাকা দিলে সেই কোয়ালিটির বাইকার আমি পাবো না। সো অন টাইম ডেলিভারি করতে গেলে আমার বাইকার নামাইতে হবে, আমার যদি বাইকার নামাইতে আমার স্যালারি এক্সপেন্সিভ, মানে আমার এক্সপেন্সগুলো অনেক বেড়ে যায়। সো আমার ওটা করতে গেলে কিন্তু আমার ডেলিভারি চার্জ রাখতে হবে 90 to 100 টাকা। আমি 60 টাকা 50 টাকা দিয়ে কিন্তু আমি ওই সার্ভিস দিতে পারবো না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ভলিউমে খেলতে পারেন, তখন কিন্তু আবার কম টাকায় দেওয়া সম্ভব। এখন এই ছোট ছোট প্লেয়ারদের কারণে আমরা তো ভলিউমে যেতে পারছি না। তারা 30 টাকা 40 টাকা, ইভেন 30 টাকাও মিরপুরে অফার দিচ্ছে। এই গত সপ্তাহে শুনলাম 30 টাকা ডেলিভারি করছে। আমার মার্চেন্ট বলছে ভাই 30 টাকায় পাচ্ছি, আপনাকে কেন আমি 70 টাকা দিব? আমি তাকে বুঝাইলাম যে এই দেখেন আমার লাইসেন্স, সে যদি টাকা নিয়ে যায় তখন আপনি কি করবেন? যাই হোক, আমরা গ্রাহক হিসেবে এটা সমস্যায় ফেস করছি, ডেলিভারি কোম্পানিগুলো স্টিল মানে ডিলে। তারপর আপনি যেটা বলেন ফাইন মর্নিংয়ে 10 জন নাই বা 4 জন নাই, তখন ডেলিভারি আটকে যাচ্ছে, বাট আলটিমেটলি জবাব তো আপনাকে দিতে হবে এবং কাস্টমার সাফার করছে, জবাব আসলে জবাব নাই, কাস্টমার সাফার করছে, হ্যাঁ, এবং সেটা আলটিমেটলি গিয়ে পড়ছে কিন্তু ই কমার্স কোম্পানিগুলোর উপরে। সো ওনারা কিছু কাস্টমার হারাচ্ছে। এক্স্যাক্টলি সেই জায়গাটা আর একটা দিয়ে আর একটা যায়, এটা সম্ভবত ডেলিভারি কোম্পানিও করতে পারে, বা এটা যিনি প্রোডাক্ট পাঠাচ্ছেন তাদের ভুলেও হতে পারে, বা তাদের সেই সুযোগ এখন খুব বেশি নাই, না ওটা কমে আসছে। এটা ওই জিনিসগুলো দেখে বেসিক্যালি একটা ভালো একটা আস্থা রাখা যায় কুরিয়ার কোম্পানির প্ল্যানটা আমার মাথায় আসে। এটা ব্যাক টু 2016 এর কথা বলছি আমি। সো দ্যাট ইজ আ হিউজ প্রবলেম। আমরা তো একটা বিজনেস তৈরি করি একটা প্রবলেমকে সলিউশন হিসেবে, জি। সো দ্যার ইজ এ হিউজ প্রবলেম, হিউজ মার্কেট গ্যাপ, এখানে আসলে কাজ করার সুযোগ আছে। নিশাদ আপা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন, আপনি যে ব্যবসাটা করছেন 2014 সাল থেকে ব্যাগ নিয়ে, এখন যদি কোনো মেয়ে আপনার মতো কোনো বা আপনার চেয়ে ছোট কোনো নারী উদ্যোক্তা যদি ব্যাগ নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? এখন যদি কেউ করতে চায়, আমি অবশ্যই এটা বলবো যে সোর্সিং কোথা থেকে করবে, কিভাবে পাবে, রাইট, এই জিনিসগুলো আগে দেখতে হবে। দেখেন, এখন যদি আমি এটা চাই যে আমি চকবাজার থেকে লো কোয়ালিটির 200 টাকার ব্যাগ কিনে এনে অনলাইনে 1000 টাকায় সেল করব, এটাও কিন্তু অনেকে করছে। হ্যাঁ, সব যারা কোয়ালিটি চিনে তারা পারচেস করবে না, বাট ধরেন এগুলো এইসব ফাঁদে বেশি পড়ে ঢাকার বাইরের মানুষগুলো, তারা না বুঝে না
মানে ট্রাস্ট করে ফেলে, মানে ভাবে যে এখানে তো পাওয়া যাচ্ছে না, এটা অবশ্যই ভালো হবে যেহেতু সে লাইভে দেখাচ্ছে বা ছবি দিচ্ছে। তো এরকম একটা জিনিস যখন কিনে ফেলবে, ধরেন 200 টাকার একটা লো কোয়ালিটির চকবাজারের ব্যাগ, সে ভাবতেছে এটা থাইল্যান্ড থেকে বা চায়না থেকে আসছে, সে 1000 টাকা দিয়ে কিনে নিচ্ছে। একবার নেওয়ার পরে সেকেন্ড টাইম ওই পেজে কিনবে না কিন্তু। সো এই পেজ, এরকম পেজ ভাইয়া প্রতিদিনই হচ্ছে, মানে এরকম কম টাকায় কিনে এনে বলছে যে আমরা বাইরে থেকে আনছি, এটা বাইরের ব্যাগ। এইসব বিজনেস আসলে কখনোই লং লাস্টিং করে না, কয়েক মাস পরে এটা এমনি ম্যানেজ হয়ে যায়। তো আমি বলবো কেউ যদি আমার মতো লং টার্মে কাজ করতে চায়, প্রথম থেকেই ট্রাই করুন আপনার সোর্সিং এর প্লেসটা যাতে ভালো হয়, অথেন্টিক হয়। যেহেতু আমার লেদার আইটেম আপনি চায়না ছাড়া কোথাও পাবেন না, আপনার একদম চায়না থেকে আমি ইম্পোর্ট করা তো কঠিন, আপনার ডিলার খুঁজতে হবে, আপনার একজন ভালো ডিলার খুঁজতে হবে। আমি তো একদিনে ভালো ডিলার পাইনি, আমি দেখা গেছে প্রথমে একজন ডিলার পেয়েছি, সে আমাকে এক রকমের কোয়ালিটি দিচ্ছে, আমি তখন বুঝতে শিখতেছি যে এইটার কোয়ালিটি কেমন হবে, ওইটার কোয়ালিটি কেমন। একজন ডিলার থেকে আরেকটা ডিলারের কাছে গিয়েছি। মানুষ যেমন একটা জায়গায় জব করে, সেখান থেকে আবার আরেকটা জবে যায়, এভাবে যেমন ইমপ্রুভ করে নিজেকে। সো আমিও বলবো যদি আপনার বিজনেস করার ইচ্ছা আছে, আপনার মাঠে নামতে হবে, মাঠে নেমে আপনাকে সোর্সিং করতে হবে, আপনার একটা ডিলার খুঁজতে হবে ভালো, তারপরে আপনার ডিলারের কোয়ালিটিটা আপনার বুঝতে হবে যে সে কেমন কোয়ালিটি দিচ্ছে। যদি ভালো কোয়ালিটি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সেটা দিয়ে করতে পারছেন। আর যদি আরো বেটার কোয়ালিটি চান, আপনি আসলে কাজে আসলে আস্তে আস্তে নিজের লিঙ্কটা নিজেই পেয়ে যাবেন, কেউ আপনাকে লিঙ্ক ধরিয়ে দিবে না। আমি এখন বলে দিব না যে অমুক ডিলারের কাছে যান, অবশ্যই আমি বলবো না, এটা আপনার মাঠে নামতে হবে, আপনি করতে পারবেন। বাট আমি বলবো বিজনেস করতে হলে যে একদম অনেক টাকার দরকার হয় তাও কিন্তু না, আবার বিজনেস করতে হলে যে একদম আপনার চাইলেই নিজেরই যেতে হবে, আমি আজ পর্যন্ত চায়না যাইনি। তো আমি তো আজকে 4-5 বছর জব মানে বিজনেস করছি, 6 বছর আমি আমার ডিলার দিয়েই করছি। স্টিল নাও আমার প্রথম যে ডিলার ছিল আমি তার সাথেই কাজ করছি। অসাধারণ। ইমাম ভাই, আপনি যদি ফাইনালি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের এখানে অনেক উদ্যোক্তা আপনাদেরকে দেখছে এখন, তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন এবং আপনি কোনো মেসেজ দিতে চান। দুটো জিনিস আসলে আমি চিন্তা করছিলাম, যেটা আসলে আমার সবসময় খেয়াল রাখা উচিত। প্রথম জিনিসটা হলো যে আমার কাজের প্রতি অনেস্ট থাকা। উদ্যোক্তা, আমি আজকের কাজটা আমি আগামীকালের জন্য ফেলে রাখবো না। আমি যখন উদ্যোক্তা তখন আমার উপর অনেক আমার যখন জব দিচ্ছি কাউকে বা আমার এখানে জব করছেন ওরা সহ অনেক কাস্টমার বলেন, পুরো এন্টার কমিউনিটি কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। সো আমি আমার কাজের প্রতি অনেস্ট থাকবো। আর সেকেন্ড জিনিসটা হলো, আমার ছোট খালো একটা কথা বলতেন বা বলেন এখনো, যে এত স্পিডে দৌড়ায়ও না, যখন তোমার ব্রেক করার প্রয়োজন হয় তখন তুমি হুচট খেয়ে পড়ে যাও। সো এই জিনিসটা কিন্তু আমি দেখেছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে। বড় বড় গ্রুপ অফ কোম্পানির আন্ডারে কিছু কোম্পানি, 4-5টা কোম্পানি একসাথে ওপেন করেও তারা অনেক সার্ভাইভ করে উঠতে পারেননি। একসাথে এত স্পিডে ওনারা মুভ করেছেন, দেখা গেছে উইদিন 5-6 মান্থের মধ্যে 150-200 এমপ্লয়ি নিয়ে ওরা স্টার্ট করে ফেলেছেন। ইন 2-3 ইয়ার্সের মধ্যে তারা আবার একদম নাই হয়ে গেছেন। সো আমাদের এমনভাবে যাওয়া উচিত, খুব স্লো যাওয়া উচিত, আমাদের মার্কেট সার্ভেটা ঠিকমতো করা উচিত। সোর্সিংটা কোথেকে আসবে? আমার উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি বিক্রি করে লাভ করবো না, আমার কেনায় লাভ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার যদি লাস্ট 2 লাইনে কিছু বলতে চান সবার উদ্দেশ্যে। বিজনেসের উদ্দেশ্যে যদি বলি, মানে বিজনেসের মেইন জিনিসটাই হচ্ছে ভাইয়া ইচ্ছা শক্তি এবং অনেস্ট থাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অনেস্ট থাকতে হবে। আপনার এমনও হতে পারে আপনার ভালো প্রোডাক্টটাও কিন্তু অনেক সময় ডিফেক্ট হতে পারে, আপনার রুড হয়ে গেলে হবে না বা কাস্টমারকে ব্লেম করলে হবে না, আপনার ওটার জন্য নিজের স্যাক্রিফাইস করার মতো একটা প্রবণতা থাকতে হবে যে না, এটার দায়ভারটা আমি নিব, আমি এটা রিপ্লেস করে দিব বা আমি এই টাকাটা ব্যাক করে দেবো। এটা হচ্ছে একজন উদ্যোক্তার মধ্যে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া যেটা বললো, আজকের কাজ কালকে ফেলে রাখতে পারবেন না। আপনাকে উদ্যোক্তা হলে আপনাকে সবসময় অনেক এনার্জেটিক থাকতে হবে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং উদ্যোক্তাদের 9টা-5টা বলে কিছু নেই, 2টা-4টা বলতে কিচ্ছু নেই ভাইয়া। অনেকে বলেন যে 9টা-5টা উদ্যোক্তা হলে খুব স্বাধীন। না, কিন্তু উদ্যোক্তা স্বাধীন ঠিক আছে, কিন্তু আসলে 24 ঘন্টা ফজরের নামাজ পড়তে যখন উঠি তখনও অর্ডার নিচ্ছি, এরকম দিনও যায়। তো অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ আমাদের অফিসে দুজনকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন, আজকে আমরা বেসিক্যালি চেষ্টা করেছি যে কেউ যদি কুরিয়ার বিজনেস করতে চান বা ব্যাগ নিয়ে কেউ কাজ করতে চান, তাদের ধারণাটা কেমন হবে, বা এইখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি কেউ সিদ্ধান্ত নিতে চান সেইভাবে, যদিও ইমাম ভাই ট্রিক্সটা বলেন নাই যে এটা লাভজনক হবে কি না, বাট আমার মনে হয় সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ আপনি কোন স্কেলে করবেন, স্কেলের উপর ডিপেন্ড করবে যে এটা কতটা লাভজনক হবে বা কতটা ছোট হবে। কারণ অনেকে ছোট করে করেও লাভ করছে, আবার অনেকে বড় করে করেও লাভ করতে পারছে না। সো সেইভাবে চিন্তা করতে হবে এবং
নিশাতাপুর কাছ থেকে জানলেন যে ব্যাগের নিয়ে যদি আপনারা কাজ করতে চান সেটার সোর্সিং কোথায় এবং কিভাবে কাজগুলো শুরু করতে হবে, এবং উনি 4বার ওনার পেজ হারিয়েও উনি পুরো দমে টিকে আছেন। সে সাহস এবং সে একাগ্রতা এবং সে অধ্যবসায় থাকতে হবে, এবং এগুলো নিয়ে কাজ করলে ডেফিনেটলি আপনারা সফল হবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও কথা হবে, আবারও নতুন কোনো কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং আজকের মতো আল্লাহ হাফেজ।